দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভি 24 এর নিয়মিত আয়োজন টিভি লনেস দেখার জন্য। দর্শক আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেই সাথে টেলিফোনে আপনারা আমাদের সাথে অংশ নিতে পারেন। আপনারা রাখতে পারেন যে কোনো ধরনের প্রশ্ন আজকের বিষয়ের উপর। দর্শক আজকে আমরা হার্টের একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা হার্ট অ্যাটাক নিয়ে কথা বলি, হার্টের নানা সমস্যা নিয়ে কথা বলি। আমরা সচরাচর হার্ট ফেলিয়ার নিয়ে খুব একটা কথা বলি না এবং হার্ট ফেলিয়ার নিয়ে আমার মনে হয় যে অনেকের মধ্যে কিছুটা ভুল ধারণা বা বিভ্রান্তি রয়েছে। সে কারণে আজকে মনে হচ্ছে যে একটু হার্ট ফেলিয়ার নিয়ে কথা বলি এবং স্বভাবতই আমাদের আজকের অতিথি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্কের প্রথিতযশা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তো দর্শক, যেটা বলছিলাম আজকের বিষয় হার্ট ফেলিওর। আপনারা লক্ষ্য রাখবেন যখন ফোন করবেন আজকের বিষয়ের উপর এবং সেই বিষয়ের উপর আপনারা ফোন করবেন এবং আপনারা নিশ্চয়ই নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনে, যে নাম্বারে আপনারা ফোন করবেন। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, প্রথমে জানতে চাই যে হার্ট ফেলিওর, আমরা শব্দটা কিন্তু অনেক সাধারণ লোকজন ব্যবহার করে যে হার্ট ফেল করেছে। হয়তো দেখা যায় যে সেটা অন্য সমস্যা ছিল বা শুরুতে অন্য সমস্যা ছিল, অথবা সত্যি সত্যি শেষ ভাগে হার্ট ফেলিওর হয়েছে। আসলে হার্ট ফেলিওরটা কি? মানে অনেকে তো আছে না, মানে মনে করে কি যে হার্ট ফেলিওর মানে তো মারাই যাবে, কিন্তু আমরা দেখি যে প্রচুর পেশেন্ট থাকে যাদের হার্ট ফেলিওর আছে বিভিন্ন মাত্রায় এবং সেটা নিয়ে তারা বেঁচে আছেন, জীবনযাপন করছেন, কাজকর্ম করছেন। তো সেই হার্ট ফেলিওরটা আসলে কি? জি, ধন্যবাদ আগে। সো হার্ট যখন পাম্প যে ঠিক মতো যদি করতে না পারে, আমাদের যে পাম্প করার কথা, সেটাকে আমরা হার্ট ফেলিওর বলে থাকি। লিটারালি হার্ট ফেলিওর মানে এরকম না যে হার্ট একদম স্টপ হয়ে গেছে কিংবা ফেল করেছে কাজ করার জন্য, সেরকম না যেটা আপনি বলেছেন। তো অ্যাগেইন হার্ট একটা হচ্ছে যে মাসল। এই মাসলটা একটা, ধরুন একটা ওয়াটার পাম্প, আপনার বাসাতে উপরের তলায় বা বিভিন্ন ফ্লোরে আপনাকে পানি সরবরাহ করতে হবে এবং একটা মেশিন আপনাকে সেখানে প্রতিস্থাপন করতে হবে এবং সেই মেশিনের কাজ হচ্ছে যে প্রতিটা জায়গায় আপনার পানি পৌঁছে দেওয়া, এবং সেটি যদি ঠিক মতো কাজ না করে তাহলে এই পানিটা যাবে না। ঠিক তেমনি হার্টও একটা মেশিন জাতীয় এবং পাম্পিং মেশিন। সেটির কাজ হচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ইনক্লুডিং ব্রেইন ইটসেলফ, হার্ট ইটসেলফ, আপনাকে যে পাম্প করে যে ব্লাডটা যে সর্বত্রই যে ছড়িয়ে দিবে, সেটি হচ্ছে যে আপনার হার্ট। এবং এটি কোনো কারণে যদি ব্যাঘাত হতে থাকে তাহলে সেটিকে আমরা হার্ট ফেলিওর বলে থাকি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এটা হার্টের এক ধরনের সমস্যা, যখন হার্ট ঠিকভাবে পাম্প করতে পারে না এবং সেটাই আসলে মূল কারণ, হার্ট পাম্প করতে না পারাটা। এবং এই পাম্প যদি সঠিকভাবে করতে না পারে বা সঠিক মাত্রায় করতে না পারে, বা যে পরিমাণ, শুধু সহজভাবে যদি বলি যে পরিমাণ শক্তি নিয়ে করার কথা, যে ফোর্স নিয়ে করার কথা, সেটা যদি করতে না পারে, তাহলে শরীর আসলে যে পরিমাণ রক্ত পাওয়ার কথা, শরীরের রক্তের চাহিদাটা পূরণ হবে না এবং স্বভাবতই রক্তের চাহিদা পূরণ না হলে অনেক কিছুই হবে না, অক্সিজেন পাবে না এবং অনেক পুষ্টি উপাদান শরীর পাবে না, সেক্ষেত্রে রোগীর অনেক সমস্যা হবে। যাই হোক, সেগুলো আমরা আপনার কাছ থেকে ধীরে ধীরে শুনবো। তাহলে তার মানে কারণটা কি? এই যে বললেন যে হার্টের যে পাম্প করার ক্ষমতা সেটা কমে যাচ্ছে, হার্ট তো রক্ত পাম্প করে, তো এটা কমে যাওয়ার বিষয়টা কিরকম? এটা কি ধীরে ধীরে হয় না হঠাৎ করে হতে পারে? মানে এবং সে কারণগুলোকে আমি আগে কারণগুলো শুনতে চাই। আচ্ছা, কারণের মধ্যে আছে, সর্বপ্রথম হচ্ছে যে আপনার হার্টের কোনো ভেসেল যদি আপনার ন্যারো হয়ে যায়, ফ্ল্যাট জমে যদি এটা সরু হয়ে যায়, ব্লাড সাপ্লাইটা যদি আর ঠিক মতো না যেতে পারে, মিনস করোনারি হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ। মিনস অ্যাগেইন ব্লাড যদি করোনারি আর্টারি, যেগুলি আমরা অনেকবার বলেছি, যাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে যে কোনো ভেসেল ন্যারো হওয়ার জন্য, কোলেস্টেরল জমে দেওয়ার জন্য, সেটি হচ্ছে যে নাম্বার ওয়ান কারণ। এছাড়াও আপনার যে ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার যদি আপনার অনেক বেড়ে যায়, তখন কি হয়, আপনার হার্টের যে আমাদের যে আফটার লোড আছে, যে একটা যে লোড ক্ষমতা আছে, এটা অতিরিক্ত বেড়ে যায়, সেটির জন্য হতে পারে। এছাড়া আপনার এইজ আছে, যেমন
65 বা ওল্ডার হলে একটা একটা হার্টের যে মাসেলটা উইক হয়ে গেছে, যেরকম আমাদের বাহুর মাসেলটা দিন যত যাবে, বয়স যত বাড়বে, তখন একটু মাসেলের স্ট্রেংথটা কমে যায়, ঠিক তেমনি হার্টের মাসেলটা কমে যেতে পারে, এই যে একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে অনেক কোলেস্টেরল থাকে, যেটাকে আমরা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া বলে থাকি। এবং এই কোলেস্টেরল বেশি হলে কি হবে, ওই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম যে হার্টের ভেসেল গুলা ন্যারো হয়ে যেতে পারে, তারপর ব্লাড সাপ্লাইটা কম হয়ে যেতে পারে, অ্যাগেন সেই কোলেস্টেরলের প্রবলেম হতে পারে। অনেকের আবার জেনেটিকলি আবার হার্ট ফেলিয়ারের সমস্যা আছে, বিভিন্ন ধরনের কার্ডিওমায়োপ্যাথি, সেটার জন্য হতে পারে। অনেকের হয়তো লাইফস্টাইল যে মেনটেন করে থাকেন, ডায়েটটা যে মেনটেন করে থাকেন, বিভিন্ন ধরনের ফ্রুটস যে আমরা খেয়ে থাকি, সেটার জন্য হতে পারে। অনেক সময় আপনার বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেমের জন্য হতে পারে, যেমন আপনার আমি এক্সাম্পল দিয়ে থাকি, যেমন কারো ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিংবা অন্য ক্যান্সার হয়েছে, অনেক ধরনের কিমোথেরাপি দেওয়া হয়ে থাকে, সেই ধরনের কিছুর জন্য হতে পারে। আবার অনেক সময় রেস বা এথনিসিটিও এটির সাথে সংযুক্ত হতে পারে, যেমন আপনার আফ্রিকান আমেরিকানদের সবচেয়ে বেশি হার্ট ফেলিয়ার হয়ে থাকে। এই ধরনের অনেক কিছু হতে পারে। তারপর আরেকটা জিনিস না বললেই নয়, সেক্স ইটসেলফ, যেমন পুরুষদের সাধারণত আপনার লো ইজেকশন ফ্র্যাকশন হার্ট ফেলিয়ার হতে পারে, ইয়ঙ্গার এজে হতে পারে, কম্পেয়ার টু ওমেনদের কিন্তু প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশনে হার্ট ফেলিয়ার হতে পারে, যেটা কিন্তু পরবর্তীতে হতে পারে, এবং এটা কনসিকুয়েন্স কিন্তু অনেক বেশি হতে পারে। তো এই ধরনের অনেক কিছু নির্ভর করে আপনার হার্ট ফেলিয়ার কেন হচ্ছে। জি, তো তার মানে হচ্ছে যে নানা কারণে এটা কমতে পারে, এবং সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আপনি বললেন, যেটা বললেন যে একটা মানে বয়সের কারণে হতে পারে, মানে একটা বয়সের পরেও হার্টের যে পাম্প করার ক্ষমতা সেটা কমে যেতে পারে বলেছেন। কিন্তু মানে কিছু কি রোগ আছে, এমন কোন রোগ আছে যেটার কারণে হার্ট ফেলিয়ার হতে পারে সরাসরি? জি, তো রোগের মধ্যে আমি যেমন বলবো, ওবেসিটি এটি একটা ডিসঅর্ডার। তারপর এটা পরবর্তীতে যখন বয়স, আপনার ওজন যেহেতু বিএমআই, বডি মাস ইন্ডেক্স যদি বেড়ে যায়, তখন এটিও একটা কারণ হতে পারে। তারপর অনেক সময় ব্লাড প্রেশার, যাদের হাই ব্লাড প্রেশার হতে পারে, আচ্ছা আচ্ছা, অনগোয়িং যদি হাই ব্লাড প্রেশার থাকে, হাই প্রেশার, এটি হার্ট অনেক বেশি পরিশ্রম করতে হয়, তখন হার্ট কি হয়, হার্টের মাসেলটা অনেকটা আপনার অনেক বড় হয়ে যায়, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, সেটির জন্য হতে পারে। আপনার ডায়াবেটিস যদি হয়ে থাকে, তখন মেটাবলিক অনেক ডিসঅর্ডার হতে পারে, সেটির জন্য। আপনার স্লিপ অ্যাপনিয়া ঠিক মতো যদি আপনার, এই যে স্লিপ যদি ঠিক মতো না হয়ে থাকে, অ্যাপনিয়া হয়ে থাকে, মিনস আপনার স্লিপটা যে ঠিক মতো হচ্ছে না, অক্সিজেনেশনটা পাচ্ছেন না, সেটার জন্য হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ যদি হতে পারে, অনেক সময় আপনার এনিমিয়া হতে পারে, অনেক সময় প্রেগন্যান্সির সময় আপনার শূন্যতা হইলে, কিংবা প্রেগন্যান্সি যদি আপনার খুবই হাই রিস্ক হয়ে থাকে, তখন সেটির জন্য হার্ট ফেলিয়ার হতে পারে। এই ধরনের অনেক ধরনের। তারপর থাইরয়েড ডিজিজের জন্য হতে পারে। আবার আয়রন যদি ওভারলোড হতে পারে, যেটাকে আমরা হিমোক্রোমাটোসিস বলে থাকি, সেটির জন্য হতে পারে। এইভাবে অনেক কিছুর জন্য হতে পারে। জি, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে যেসব মানে শারীরিক সমস্যা বা অসুখ আমরা যাই বলি না কেন, বা কোনো ক্রনিক ডিজিজ, যেগুলো কারণে হার্টের উপর লোড পড়ে, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে হার্টকে বেশি কাজ করতে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি, এবং ধীরে ধীরে হার্টটা আসলে দুর্বল হয়ে যেতে থাকে, হার্টের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যেতে থাকে। এবং এর আগে আপনি অন্যান্য কারণগুলো বলেছেন। আমি যদি একটু হাইপার টেনশনের কথা বলি, যে যারা হাইপার টেনশনের রোগী, উচ্চ রক্তচাপের রোগী, তাদের এটা কখন হবে, মানে কেউ যদি হাইপার টেনশনের চিকিৎসাটা ঠিকভাবে নেয়, হ্যাঁ, সেটা তো আপনারা সেটা বুঝিয়ে দিবেন যে হাইপার টেনশনের জন্য যাতে তার হার্ট ফেলিওর না হয়, সেক্ষেত্রে হার্টের উপর যেন বাড়তি চাপ না পড়ে, সেটা তো নিশ্চয়ই একজন কার্ডিওলজিস্ট লক্ষ্য রাখবেন। কিন্তু তারপরেও একটা কথা হচ্ছে যে যাদের হাইপার টেনশন আছে, যারা চিকিৎসা নিচ্ছেন বা নিচ্ছেন না, এদের মধ্যেও কি মানে মানে চিকিৎসা নেওয়ার পরেও কি মানে হার্ট ফেলিওরের ঝুঁকিটা থাকে? খুবই সুন্দর প্রশ্ন। প্রথমত হচ্ছে যে ব্লাড প্রেশার যদি আপনার আনকন্ট্রোল হয়ে থাকে, তখন কি হয়, আমি কিছুক্ষণ আগে বলেছি, বেশি পাম্প করতে হয়, অনেক এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স এর উপর। হ্যাঁ, মানে প্রেশারের বাইরে, প্রেশার এক পাশে হচ্ছে যে অনেক প্রেশার, সেই প্রেশারকে অতিক্রম করার জন্য হার্টকে অসম্ভব বেশি পাম্প করতে হচ্ছে, তার মাসেল দিয়ে, তার পাওয়ার দিয়ে। হ্যাঁ, তাহলে সেটি
আফটার অল এটি হার্ট কিন্তু এক্সস্ট হয়ে যাবে। আফটার অল এটি কম্পেনসেট করার জন্য হার্টকে, মাসেলকে আরো অনেক বেশি হাইপারট্রফি হতে হবে এবং পরবর্তীতে এটি ফেল করে ফেলে থাকে। তো এই প্রেশারটাকে যদি আমরা যদি কন্ট্রোল করে থাকি বিভিন্ন মেডিসিন দিয়ে, তাহলে আপনার এটি হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা কিভাবে বুঝি এটা হাইপারটেনসিভ ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি অর নট? আমরা যখন ইকোকার্ডিওগ্রাম করে থাকি, আমাদের যে ওয়াল আছে সেপ্টাল মিনস যে হার্টের মধ্যে যে 4টা চেম্বার আছে এবং এই চেম্বারের মাঝখানে যে পার্টিশনটা আছে সেটাকে সেপ্টাল বলে থাকি। এই সেপ্টাল থিকনেস এবং তার পিছনের পার্টিশনটার সাথে যদি আমরা যদি রেশিও করে থাকি, সেটি যদি 1.5 এর উপরেও হয়ে থাকে এবং কারো যদি ব্লাড প্রেশার থেকে থাকে, তাহলে আমরা বলি যে এটি হচ্ছে যে আপনার হাইপারটেনশন ইনডিউস আপনার কার্ডিওমায়োপ্যাথি। তো এই কিন্তু হতে পারে। তো এগেইন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে যদি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকেন, তাহলে এটি আশা করা যায় যে আপনার হার্ট ফেলিওরের সম্ভাবনা খুবই খুবই কম। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। দর্শক বুঝতেই পারছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ যেটা বলছেন, যে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়, যেটা ওষুধ দিয়ে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিওর একটা ঝুঁকি থাকে। কাজেই উচ্চ রক্তচাপের চিকিৎসাটা কিন্তু সঠিকভাবে নিতে হবে চিকিৎসকের পরামর্শ মতো। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি একটা টার্ম ইউজ করলেন যে কার্ডিওমায়োপ্যাথি। তো কার্ডিওমায়োপ্যাথি আমি যদি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, যে এটা হার্টের মাংসপেশির একটা সমস্যা। তো খুব সাধারণভাবে যদি বলি, আমি আমি একটু আলোকপাত করতে চাই। আমি হয়তো শুনেছি, আমি ভুলও হতে পারে আমার, সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে করোনার কারণে অনেকের কার্ডিওমায়োপ্যাথি হয়েছে, তাদের হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে কি আপনারা কি এরকম পেয়েছেন যে যাদের করোনায় আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে হার্টে এই ধরনের হার্ট ফেলিওরের প্রবণতা লক্ষ্য করা গেছে বা হয়েছে? এরকম কিছু কি আপনি পেয়েছেন বা জানেন কিনা? জি, জি, খুবই সুন্দর প্রশ্ন। জি, আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু পেশেন্ট পেয়েছি যে করোনার পরে আপনার হার্ট ফেলিওর হয়েছে। এমনকি আমি এটি বলা উচিত কিনা আমি জানি না। অনেক সময় আমি এটাও দেখেছি আমার পেশেন্ট যে করোনা ভ্যাকসিনের পরেও আপনার হার্ট ফেলিওর হয়েছে, এরকমও আমি পেয়েছি। তো এগেইন এটি আমি ভয় দেখানোর জন্য কাউকে আমি বলছি না, জাস্ট যেটি আমি দেখেছি সেটাই আমি বলছি। তো এটির কারণ এক্স্যাক্টলি জানি না। তবে হার্টের মাসলটা হচ্ছে যে কি, আমাদের অ্যাক্টিন এবং মায়োসিন একটা প্রোটিন আছে, এটা সার্কুলারের মধ্যে। এটি যে ক্রস ব্রিজ করে, মানে আমরা যেরকম টাওয়ালকে যেরকম আমরা দুই পাশে আমরা মোচড় দিয়ে থাকি, সেরকম এইভাবে ইন্টারেক্ট করে হার্টটাকে কন্ট্রাক্ট করা হয়ে থাকে, তখন সেটি করা হয়ে থাকে। এবং কি কারণে জানি না, বিশেষ করে করোনার ব্যাপারে। তো এই ক্রস ব্রিজটা কিন্তু ওভার রিয়েক্টেড হয়েছে এবং হার্ট আপনার এখানে ওভার রিয়াকশন হওয়ার পরে এটি হার্ট ফেলিওর হয়েছে। কিন্তু এক্সাক্ট মেকানিজম আমি এখনো জানি না কি জন্য হয়েছে, যে এই ধরনের কেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিশ্চয়ই আমরা আসলে তো করোনা তো অনেক ধরনের সমস্যায় অনেকের হয়েছে বা হতে পারে, এই বিষয়ে গবেষণা হচ্ছে এবং প্রতিনিয়ত সেগুলো বেরিয়ে আসছে। এত বড় একটা মহামারী আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে আমাদের শরীরকে। তো যাই হোক, আমাদেরকে সচেতন থাকতে হবে। কাজে যাদের করোনা হয়েছে তাদের যদি কোন রকম অসুবিধা বোধ করেন, তাহলে কিন্তু আপনি আপনার কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করতে পারেন। আমি টার্মটা বললাম না পুরোপুরি, অসুবিধা বোধ করেন, তো আমি সেক্ষেত্রে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে হার্ট ফেলিওর হলে রোগী কি কি ধরনের সমস্যা ফিল করবে বা কি কি ধরনের অসুবিধা হবে বা উপসর্গ হবে, সরাসরি যদি বলি। জি, তো এটির আগে সামান্য একটু প্যাথোফিজিওলজি বলবো। জি, অবশ্যই। খুবই কমপ্লিকেটেড। আমি কিছু বলে আবার আপনাদেরকে কনফিউজ করতে চাইবো না, তবে সামান্য একটু বলি। যখন হার্টটা ফেলিওর হয়, যে কোনো কারণে, এই যে কারণ বললাম যে আপনার করোনারি ভেসেলে অবস্ট্রাকশন হোক, ব্লাড প্রেশার হোক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, মেইন কারণ, মেইন কনসিকুয়েন্সটা কি হচ্ছে, আপনার কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম। এগুলো মানে কি, এগুলো মানে হচ্ছে তো প্রতি সেকেন্ডে আমরা কিরকম কিরকম ব্লাডটা আপনার পাম্প করছি, এবং এই পাম্পিং যে মেজারমেন্ট আছে সেটি যদি কোনো কারণে কমে যায়, তাহলে সেটিকে আমরা হার্ট ফেলিওর বলে থাকি। তো আচ্ছা, এখন যদি এটি যদি কমে যায় তখন কি হবে? তখন আপনার লাংসে যাবে না, তারপর লাংসে ঠিক মতো ব্লাড সাপ্লাই যাবে না,
তারপর আপনার এবং সেখানে লাংসে যদি ব্লাড সাপ্লাই না যায়, হার্ট যদি ঠিকমতো পাম্পিং না করে সেরকম নিউট্রন পাবে না। তো এগুলোর আলটিমেট কনসিকুয়েন্সটা কি? ব্রিদিং প্রবলেম। আলটিমেট কনসিকুয়েন্স কি? আপনার অসম্ভব টায়ার্ড লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনার হার্টটা ফেল করে থাকে, আপনার পালমোনারি ভেসেল, আমাদের লাংসের যে ভেসেল আছে সেখানে ওয়াটার গুলো অ্যাকুমুলেট হয়ে যায়, তখন এয়ার এক্সচেঞ্জটা হতে পারে না, তখন অনেক কনজেশন হয়ে যায়। আমরা এই জন্য শব্দটা এসেছে যে লাং কনজেশন। তখন কি হয়? তখন আপনার পায়ে পানি চলে আসে, হার্টের চতুর্পাশে পানি আসতে পারে, লাংসের চতুর্পাশে পানি আসতে পারে। তারপর আপনার বিভিন্ন ধরনের হার্ট ইটসেলফে আপনার পালপিটেশন হতে পারে, আপনার ঠিকমতো খাওয়া দাওয়া করতে মন চাইবে না, আপনার হয়তো এই যে পানিগুলো যে জমেছে একটা এক্সট্রা ওয়েট হয়ে গেছে, ওয়েট হুম, গেইনটা হবে। আপনি হয়তো দেখবেন আপনার কোনো ইন্টেনশনই নেই, কিন্তু জি, weight, খাওয়া দাওয়ার ব্যাপারে তেমন একটা করেন না, এরপর আপনি 5 পাউন্ড 10 পাউন্ড গেইন করেছেন, আপনার মুখটা ফাঁপা হয়ে গেছে। তারপর হুম, হুম, আপনি অ্যাজমা যেরকম হয়ে থাকে, পারসিস্টেন্ট কফ করে থাকেন, কফিং হয়ে থাকে, উইজিং সাউন্ড লাইক, সেরকম হতে পারে। আপনি যখন শুইতে যান তখন ফ্ল্যাট করে শুতে পারেন না, তার চেয়ে বরং আপনার কাছে মনে হবে যে আমি যদি চেয়ারে বসে থাকি, চেয়ারে হুম, যদি হুম, বসে যদি ঘুমায় তাহলে সেটি আপনাকে আরাম দিবে। হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের সিমটম আপনার হতে পারে। ঠিক বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে আপনি উপসর্গগুলি খুব সুন্দরভাবে বললেন। এরকম এরকম যে আসলে হার্ট ফেলিউর হলে কি হয়, ঘটনাটা কি ঘটে যখন হার্টটা ঠিকমতো পাম্প করতে পারে না, এবং তখন সেই হার্ট যে পরিমাণ রক্ত আমাদের শরীরে দরকার সেটা সরবরাহ করতে পারে না স্বভাবতই, এবং একই সাথে হার্ট থেকে পাম্প করে যে পরিমাণ রক্ত ফুসফুসে যাওয়ার কথা সেটাও যায় না, এবং যে কারণে উপসর্গগুলি দেখা দেয়। এবং তখন দেখা যায় যে তার শ্বাসের সমস্যা হচ্ছে, পায়ে পানি চলে আসছে, এবং দুর্বল লাগছে, ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয়। তো নিশ্চয়ই তো হঠাৎ করে কি মানে হার্ট ফেলিওর যদি শুরু হয়, মানে আপনি যে কারণগুলো বললেন, সেক্ষেত্রে কি হঠাৎ করে অনেক বেশি উপসর্গ হবে, না এটা ধীরে ধীরে হবে? খুবই সুন্দর প্রশ্ন। এখানে আপনি দুইটি প্রশ্ন করেছেন, একটা হচ্ছে হঠাৎ করে, আরেকটা হচ্ছে ধীরে ধীরে। জি। হঠাৎ করে এক ধরনের ট্রিটমেন্ট, আর ধীরে ধীরে হচ্ছে আরেক ধরনের ট্রিটমেন্ট। হুম, হুম, হঠাৎ করে যদি হয়ে থাকে, যেমন ধরেন আমি একটা ইয়ং বয়সের একটা ছেলে বা মেয়ে পেলাম, হঠাৎ হুম, করে হয়তো এই ধরনের সিমটম হচ্ছে। আগে যেরকম হাঁটতে পারতেন 5 6 ব্লক 10 ব্লক, এখন 2 ব্লকও হাঁটতে পারেন না। আগে হুম, যেরকম সিঁড়ি বাড়তে পারেন, এখন সিঁড়িও বাড়তে পারেন না। তারপরে আরো যে বিভিন্ন উপসর্গের কথা বললাম, পায়ে পানি আসা ইত্যাদি ইত্যাদি, এগুলোও আছে। তখন এই ধরনের পেশেন্টদেরকে আমি সাথে সাথে একোকার্ডিওগ্রাম এবং স্ট্রেস টেস্ট করে থাকি। হুম, একোকার্ডিওগ্রাম করার কারণটা হচ্ছে যে আমি দেখতে চাই যে কোনো ধরনের ভালভুলার প্রবলেম আছে কিনা, সেখানে ইওটিক ভালভ বলুক, মিট্রাল ভালভ বলুক, কিংবা অন্য কোনো ওয়াল মোশন অ্যাবনরমালিটি আছে কিনা সেটা দেখতে চাই। তারপর হার্টের কন্ট্রাক্টিলিটি কেমন সেটা দেখতে চাই। এবং সেটি মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে এই ইয়ং বয়সের ছেলে বা মেয়েদের মেইন কারণটা হচ্ছে ও কোনো ধরনের ব্লকেজ আছে কিনা সেটা দেখার জন্য। কারণটা হচ্ছে যে ব্লকেজটা যদি আমি যদি থেকে থাকে এবং সেটা যদি আমি যদি আপনার ট্রিট করতে পারি, তাহলে ওনার হার্ট ফেলিউরটা চলে যাবে, রিভার্স হবে। এটি একটা কারণ। আর যদি বয়স্ক লোকদের যদি হয়ে থাকে, যদি এটা ধীরে 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 যদি হয়ে থাকে, এগেইন আমি ট্রিটমেন্ট গুলো ঠিকই করব, কিন্তু ওদের ক্ষেত্রেও হয়তো আপনার ব্লকেজ হতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম আপনার অন্য কোনো উপসর্গ আছে কিনা। যেমন আমি যে অনেক ধরনের ডিজিজের কথা বললাম, ডায়াবেটিস সহ, ব্লাড প্রেশার সহ, স্লিপ অ্যাপনিয়া সহ, ইত্যাদি ইত্যাদি, এগেইন এবং প্লাস এই হঠাৎ করে যাদের হয় তাদের সেগুলোর কথা আমি বললাম, সেগুলোও দেখবো যে কি কারণে হচ্ছে। এবং অনেক সময় আমরা কারণও খুঁজে পাই না। অনেক সময় আপনার ইজেকশন ফ্র্যাকশন হয়তো নরমাল আছে, তারপরও হার্ট ফেলিয়ার হতে পারে। এটা কি ধরনের হার্ট ফেলিয়ার, এগুলো দেখতে হবে। তো এগেইন হুম, হুম, অ্যাকিউট ভার্সেস ক্রনিকের ট্রিটমেন্টটা হচ্ছে ভিন্ন। আরো একটা শব্দ বলে থাকি, যেমন ধরেন হঠাৎ করে কারো হার্ট ফেলিয়ার হলো, আমরা হার্ট ফেলিয়ারের সময় যেহেতু হার্টের এই যে হার্টটা ফেল করলো, ব্লাডটা সাপ্লাইটা কম হচ্ছে, এটিকে কম্পেনসেট করার জন্য তখন হার্ট রেটটা বাড়িয়ে দেওয়া হয়। হার্ট রেট যদি ন্যাচারালি বাড়িয়ে দেওয়া হয়, তখন কি হয়, হার্টের চেয়ে একটা ছন্দের আকারের এক বিট থেকে আরেক বিটের একটা যে নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমে হার্টটা যে আবার রক্ত দিয়ে ফিল করবে, আবার সেটি যে পাম্প করবে, ওই সময়টা তখন পাবে না। তো এই যে হার্ট বিটটা যে এত বাড়িয়ে দিলাম, তখন আমরা কি করব, তখন বিটা ব্লকার দিয়ে এটা কমাই দিতে হয়। কিন্তু অ্যাকিউট ফেলিওর হলে এই বিটা ব্লকার দিলে তখন হার্ট আরো খারাপের দিকে চলে যাবে। তো সুতরাং ট্রিটমেন্টটাও ভিন্ন। তো এই জন্য দেখতে হবে এটা কি হঠাৎ করে হলো, এটা কি গ্র্যাজুয়ালি হলো, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে এটি ট্রিটমেন্টের ব্যাপারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো হার্টের যে মানে যেটা বললেন যে পাম্প ক্ষমতা বা পাম্পিং পাওয়ার যদি কমে যায়, তো সেক্ষেত্রে আমি যদি একটু কারণের দিকে আবার একটু যাই, আমার একটু মানে জানার আগ্রহ সেটা হচ্ছে যে মানে হার্ট অ্যাটাকের পরে তো হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। তো হার্টের একটা অংশ হয়তো আ যেভাবে
মানে আমরা যেটা বলি সংকুচিত হওয়ার কথা বা প্রসারিত হওয়ার কথা, কন্ট্রাকশন করার কথা। তো সেগুলি তো হয় না। সেই অংশটা তো কাজ করে না। তাহলে কি সেক্ষেত্রে কি একটা মানে আংশিক হার্ট ফেইলিউর না সেটা? বিউটিফুল প্রশ্ন ডক্টর সাজুল ভাই। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কারো যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং হুম, যেই হুম। অংশেটা আপনার ব্লাড সাপ্লাইটা চলে গেছে। ধরুন কথার কথা আমি একটা ভেসেল লেফট সাইডের একটা ভেসেল অকেজো হয়ে গেছে, হার্টটা পাম্প হুম, করে হুম। সুতরাং লেফট সাইডের পুরো জায়গাটা অকেজো হয়ে যাবে। এখন কথাটা হচ্ছে যে ও যদি পেইন করে থাকে, ওকে যদি ঠিকমতো যদি হসপিটালে নেওয়া হয়ে থাকে, ক্যাথ ল্যাবে নেওয়া হয়ে থাকে, ওইটি যদি আপনি ঠিক করে ফেলেন তাহলে হুম, যেই হুম। মাংসপেশিটা আছে এটি আমি কথা বলছি 24 আওয়ার্স এর মধ্যে মাস্ট ইউ হ্যাভ টু ইন্টারভেন উইদিন 24 আওয়ার্স, হ্যাঁ? হুম, এই হুম, হুম। 24 আওয়ার্স এর মধ্যে যদি করা যায়, যত তাড়াতাড়ি করা যায় তাহলে ভালো। ৩ ঘন্টার ভিতরে ভালো। বেস্ট। তো এইটি যদি হয়ে থাকে তাহলে রিভার্সাল করাটা সম্ভব হয়ে থাকে। হার্টের আচ্ছা। আসলে যে সেলগুলি আছে এগুলো যদি অক্সিজেন যদি না পেয়ে থাকে, আস্তে, আস্তে যত দিন যাবে, যত সময়টা যাবে দিন না, যত সময় যাবে ঘন্টার পর ঘন্টা তত এটি আস্তে, আস্তে এটি অকেজ হয়ে যাবে এবং পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। এবং যখন পার্মানেন্টলি ড্যামেজ হবে তখন এই যে আপনি যে বললেন যে একটা অংশ অকেজো হয়ে গেছে এটি আর রিভার্স করা যাবে না। এবং এই রিভার্স না করা গেলে আপনাকে সারা জীবন হার্ট ফেলিউর হিসেবে থাকতে হবে। আর যদি ঠিকমতো যদি আপনার যদি ট্রিটটা করা যায় তাহলে আপনার এটি আবার রিভার্স করা যাবে। তো সুতরাং বুঝতে পারছেন যে এটার ইম্পর্টেন্সটা কত কিছু। এটি আমি হুম, বলছি হুম, হুম। যদি ইসকিমিয়ার জন্য, যদি ভেসেল ন্যারোর জন্য হয়ে থাকে হুম, হুম, হুম। হতে পারে। অনেক সময় হয়তো 3 ভেসেল ডিজিজ হয়েছে। কারো হয়তো বাইপাস করা হয়েছে এবং এত দেরিতে বাইপাস করা হয়ে গেছে যে তখন আর সেটি হয়তো রিভার্স নাও করা যেত। হ্যাঁ, কিছুটা ইমপ্রুভ হতে পারে কিন্তু রিভার্স করা অনেক সময় সম্ভবও না হতে পারে। এগেইন যদি ইসকেমিয়ার জন্য হয়ে থাকে, যদি ভেসেল ন্যারোর জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি স্ট্যান্ট বলেন কিংবা বাইপাস বলেন কিংবা অন্য কিছু বলেন, এনজিওপ্লাস্টি বলেন যেটি হোক আমরা চেষ্টা করব যাতে এটি রিকভার করা যায় এবং যাতে হার্ট মাসলটা আবার কন্ট্রাক্টিলিটি যাতে ফিরে পেয়ে থাকে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মুর্শিদ। আসলেই সেই কারণেই হয়তো অনেক সময় আ কার্ডিওলজিস্টরা বলেন যে হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে সে কারণে একটু হার্ট ফেইলিউর ও হয়েছে। মানে দুটো মানে একটার পরে আরেকটা হয়েছে এবং সেই ক্ষেত্রে রোগীর অবস্থা স্বাভাবিকভাবেই একটু খারাপ থাকবে। কিন্তু আপনি যেটা বললেন খুব সুন্দর যে যত তাড়াতাড়ি সম্ভব আ তার যদি প্রাইমারি এনজিওগ্রাম করা যায় এবং ব্যবস্থা নেয়া যায়, তাহলে সেটা যে ক্ষতিটা সেটা হয়তো আ আবার ফিরিয়ে মানে ক্ষতিটা হয়তো হবে না। সেটা রিভার্স করা যাবে। হ্যাঁ? এবং সেটা একটা বড় বিষয়। এই জিনিসটা অনেকেরই জানা থাকা উচিত। কাজেই এগুলোর জন্য সচেতনতা দরকার আসলে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। দর্শক সময় হলো বিরতি নিবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএল নয়নের সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। উনি যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে এবং আমরাও কথা বলছি নিউ ইয়র্ক স্টুডিও থেকে। দর্শক সরাসরি এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আপনারা সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে 646-307-9828। তো আপনাদের ফোনের অপেক্ষায় আমরা আছি সবসময়। কিন্তু ফাঁকে আমরা আলোচনাও করছি আজকের বিষয়ের উপরে। আমরা কথা বলছি হার্ট ফেইলিউর নিয়ে। তো আপনারা এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তো ডাক্তার মজিদ মোর্শেদ আপনি উম এর আগে একটু আগে বলেছিলেন যে আপনারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। তার মধ্যে একটা পরীক্ষার কথা আপনি খুব বিশেষভাবে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এচোকার্ডিওগ্রাম এবং সেটা করে অনেক কিছু আপনারা বুঝতে পারেন এবং বুঝতে চান যেটা খুবই দরকারি। বিশেষ করে হার্টের ফাংশন বোঝার জন্য হার্ট কিভাবে কাজ করছে, কতটুকু কাজ করছে এবং সাথে আরো কিছু আ কি বলা যায়? বিষয় আপনারা পরিমাপ করতে পারেন হার্টের ভিতরের। সেটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ? মানে ওয়ালটা কতটুকু পুরু বা তার পুরুত্ব কতটুকু ঠিক সেগুলো বুঝতে পারেন। তো ইত্যাদি আপনাদের জন্য খুবই জরুরি বিষয় এচোকার্ডিওগ্রাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন যাদের হার্ট ফেইলিউর থাকে তাদের জন্য আর কোন পরীক্ষা-নিরীক্ষা করতে হয় কিনা? নাকি এচোকার্ডিয়াম করেই আপনারা মোটামুটি বুঝতে পারেন যে সমস্যাটা কি? নাকি আরো আনুষঙ্গিক কিছু পরীক্ষা-নিরীক্ষা লাগে? জি, খুবই সুন্দর প্রশ্ন আগে। প্রথমত পেশেন্টের সিম্পটম তো বলবে যে এরকম যা সিম্পটম আছে সেগুলি বলবে। আচ্ছা, হুম, হুম। এরপরে যে ব্লাড টেস্ট দেওয়া যেতে পারে। ব্লাড টেস্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আ
রেগুলার যে ব্লাড টেস্ট গুলা করে থাকি সেগুলোর সাথে সাথে হার্ট ফেলিয়ারের আরেকটা ব্লাড টেস্ট হচ্ছে যে এটা হচ্ছে যে বিএনপি, অবশ্যই এটা বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি না, এটা হচ্ছে যে ব্রেইন নেট্রিউরেটিক ফ্যাক্টর, একই বিএনপি শব্দ, এবং বিএনপি বা অ্যান্টি প্রো বিএনপি এটি একটি মেজারমেন্ট করা যেতে পারে। এছাড়া আপনার ইকেজির মাধ্যমে ওয়েদার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর কিনা কিংবা কোনো ধরনের ইসকেমিয়া আছে কিনা সেটা দেখা যেতে পারে। একোকার্ডিওগ্রামে বিভিন্ন ধরনের, যেটি ডক্টর সজল ভাই বললেন যে বিভিন্ন ধরনের কিছু আমরা টেস্ট করে থাকি, সেটা বলতে পারি, ইনক্লুডিং কোনো ধরনের বাল্বের মধ্যে লিকেজ আছে কিনা সেটিও দেখা হয়। তারপর অ্যাগেইন আপনার সাবটাল ওয়াল থিকনেস এগুলি দেখা হয়ে থাকে। তারপর আপনার এরপরে যে আপনার বিভিন্ন ধরনের ইসকেমিক টেস্ট, সেটি নিউক্লিয়ার টেস্ট হতে পারে, সেটি সিটিএ হতে পারে, সেটি আপনার এমআরআই হতে পারে, 3D এমআরআই হতে পারে, সিসিটিএ হতে পারে। তারপর এই ধরনের অনেক ধরনের টেস্ট করা হয়ে থাকে যে আপনার কি ধরনের হার্ট ফেলিওর হয়েছে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জু মোর্শেদ। ডাক্তার মঞ্জু মোর্শেদ, আপনার সাথে অনুষ্ঠান করার একটা সুবিধা হচ্ছে যে আমরা বিশেষ করে আমি যখন তখন যে কোনো প্রশ্ন করতে পারি আপনাকে, আমরা কোনো ফরম্যাটেড কোনো প্রশ্নের মধ্যে দিয়ে যাই না, এবং আমাদের এই আলোচনাটা এই জন্যই খুব সুন্দর হয়, এবং আমার এটা আমি খুব এনজয় করি আপনার সাথে এই আলোচনা। তা আমার একটা মনে পড়লো যে আপনি যেহেতু বললেন যে ভালভের কথা, যে ভালভ দিয়ে ব্লাড পিছনের দিকে লিক করছে কিনা উপরের চেম্বারে, তো কারো যদি ভালভের সমস্যা থাকে সেক্ষেত্রে কি হয়? হার্ট তো ঠিক পরিমাণ মানে যে পরিমাণ রক্ত পাম্প করার কথা করতে পারে না, কারণ কিছু রক্ত তো আবার উপরে চেম্বারে চলে যায় লিক করে। সেক্ষেত্রে কি বলবেন, সেটা কি হার্ট ফেলিওর? ওকে, খুব সুন্দর প্রশ্ন। আগে আপনি চিন্তা করেন, আমি লেফট সাইডের দিকে আসতেছি হার্টের, এবং এই লেফট সাইডের দুটো চেম্বারের মাঝখানে যেটি আছে সেখানে আপনার মাইট্রাল ভালভ। এই মাইট্রাল ভালভ যদি ঠিক মতো যদি বন্ধ না হয়ে থাকে, ক্লোজ না হয়ে থাকে বা ওপেন না হয়ে থাকে, তখন কি হয়, আপনার যে ব্লাডটা যে লেফট এট্রিয়াম থেকে যে লেফট ভেন্ট্রিকেল আসবে, এখন যদি লেফট ভেন্ট্রিকেলে যেই পরিমাণ আসার কথা সেটি তো আসলো, কিন্তু আবার পরবর্তীতে আবার ব্যাকে চলে যাচ্ছে। তখন হার্টটা যে পাম্প করলো লেফট ভেন্ট্রিকেল থেকে, তখন সেখানে ধরুন 10 সিসি পাম্প করার কথা, এখন 10 সিসি আসছে ঠিকই, কিন্তু আরো 2 সিসি ধরুন আপনার চলে গেল লেফট এট্রিয়ামে, তাহলে পাম্প করতেছে 8 সিসি। 8 সিসিটা তাহলে আমার তো 10 সিসির আপনার এটি রিকভারি, 2 সিসি ডেফিসিট। হ্যাঁ, এটি একটা। তারপর আবার কি হয়, ধরুন আপনার এওর্টিক ভালভের কাজ হচ্ছে যে আপনার সম্পূর্ণ শরীরে আপনার পাঠিয়ে দেওয়া। এখন যতটুকু পাঠানোর কথা পাঠানো, কিন্তু আবার ব্যাক হয়ে আপনার লেফট ভেন্ট্রিকেলে চলে আসলো, অ্যাগেইন সেটিও আপনার প্রবলেমেটিক। তো এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে, তখন কি হয়, হার্টের যে চেম্বারটা আছে সেটি চেষ্টা করতেছে অনেক বেশি পাম্প করার জন্য, কিন্তু সেই পরিমাণ রক্ত নাই। আবার অনেক সময় এটি ব্যাক ফ্লো হয়ে এটাকে অ্যাকুমুলেট করার জন্য তখন এটি বেলুনের মতো আরো ডিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং সেটি ডিস্ট্যান্ট হলে কি হবে, তখন অনেক সময় এটি ফ্লপি হয়ে যাবে, মানে পরের দিনের বার্থডের পরের দিনের বেলুনের মতো এরকম ফ্লপি হয়ে যাবে। আবার অনেক সময় সেই পরিমাণ ব্লাড যে যেহেতু অতিরিক্ত ব্লাড হয়েছে এখন ব্যাক ফ্লোর জন্য, সেটি আবার বেশি করে পাম্প করার জন্য তখন কি করতে হয়, হার্টকে বেশি কাজ করতে হয়। পাম্প করতে করতে তখন এটি আমাদের যে অনেকের বড় বাইসেপ থাকে না, ওই রকম একটি হাইপারট্রফি হয়ে যায়। এবং হাইপারট্রফি হলে কি হবে, তখন যে হার্টের ভিতর যে গর্তটা আছে, যে খালি জায়গাটা আছে, তখন সেই খালি জায়গাটা আগের মতো নাই, সেই স্পেসটা নাই, তখন সরু হয়ে গেছে। এখন সেখানে সরু হয়ে গেলে তখন আপনার সেই ব্লাডটা সেই পরিমাণ যে আসার কথা ছিল ওই রকম অ্যাকোমোডেট করতে পারবে না। তো এই সব প্রবলেম মিলিয়ে কিন্তু আপনার হার্ট ফেলিওর হতে পারে। এটি আমি বললাম যে শুধুমাত্র ভালভের ক্ষেত্রে। সেটাই, মানে প্রবলেমটা আসলে কোনো একটা জায়গা দিয়ে শুরু, কিন্তু আলটিমেটলি ঘুরতে ঘুরতে যে সেই হার্টের দেয়াল পুরো হয়ে যাচ্ছে, হার্টের ভিতরের স্থান কমে যাচ্ছে, ভিতরকার জায়গা কমে যাচ্ছে, এবং হার্ট তখন আর পাম্প করে যে পরিমাণ রক্ত দেওয়ার কথা শরীর সেটা দিতে পারে না। কাজে সেটা একটা বড় সমস্যা। কাজে হার্টের ভালভে যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে তো আরো সতর্ক থাকতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে হার্ট ফেলিয়ার চিকিৎসা আমরা যাব, আমরা ডায়াগনোসিস সম্পর্কে শুনলাম, চিকিৎসা যাওয়ার আগে যেটা শুনতে চাই যে যে আর কোন রোগ আছে কিনা, মানে অনেক সময় না আছে না, একটা রোগীর হাইপারটেনশন থাকে, তার হয়তো একটা হার্ট অ্যাটাক হয়েছে, তার হয়তো হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম আছে, সেটা চিকিৎসা নিচ্ছেন, বা অন্য কোনো সমস্যা আছে শারীরিক বা ক্রনিক ডিজিজ যদি বলি, তো সেক্ষেত্রে সেগুলো কি চিকিৎসার ক্ষেত্রে কোনো বাড়তি টেনশন কিনা? জি, জি।
আপনি আমি তো বলেছি কিছু ওবেসিটি, স্লিপ অন এন্ড অন বলছি। আপনি ধরুন আমি ক্যান্সারের পেশেন্ট কথা বলি। জি কারো হয়তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তাদেরকে হয়তো ডক্সোরুবিসিন দিচ্ছেন কিংবা হার্সেপ্টিন, ট্রাস্ট্রোজুমাব দিচ্ছেন। কিন্তু এই হুম মেডিসিন গুলা দিলে কি হয়, তখন এটি হার্টের উপরে প্রভাব ফেলে, হার্টকে ডাইলেট করে ফেলে। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। তো এরকম যাদের হয়েছে তখন কি করতে হবে? তখন আপনার ইনফিউশনটা 6-7 আওয়ার্স এ দেওয়া যায় কিনা, ডোজটা কমিয়ে দেওয়া যায় কিনা, কিংবা যাদের ডক্সোরুবিসিন দিচ্ছেন তাদের ক্ষেত্রে অন্য আরেকটি মেডিসিন যেটা ডেক্সাজোসিন আমরা বলে থাকি, সেটি দিলে অ্যান্থ্রাসাইক্লিন ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি এটা রিডিউস করা যায়, সেটা দেওয়া যেতে পারে। অল্টারনেটিভ মেডিসিন দেওয়া যেতে পারে। কিংবা যদি আপনার 10% এর বেশি যদি আপনার ইজেকশন ফ্র্যাকশন কমে যায়, কিংবা 55% এর নিচে যদি ইজেকশন ফ্র্যাকশন কমে যায়, তখন আপনার 7 ডে ড্রাগ হলিডে দেওয়া যায় কিনা, ইত্যাদি অন এন্ড অন করা যায়। এটা হচ্ছে যে কিমোথেরাপির ব্যাপারে। সেরকম যদি আপনি আপনার অনেক ধরনের আবার মেডিসিন নিলে সেগুলোর জন্য আপনার হতে পারে। আপনি অ্যালকোহল যারা ড্রিঙ্ক করে থাকেন তাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। যারা স্মোকিং করে থাকে, স্মোকিং ব্যাড ইটসেলফ, সেটির জন্য হতে পারে। অনেকে এখন ভেপিং করে থাকেন, অনেকে মারিওয়ানা নিতে পারেন, এগুলোর উপর প্রভাব ফেলতে পারে। কোকেন নিলে অনেক সময় আপনার সেগুলোর জন্য আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। তো এই যে আমরা যে ব্যাড কতগুলো সাবস্টেন্স অ্যাবিউজের কথা বলছি, আবার আপনাকে বলে দেওয়ার আগে আরেকটা বলি, যাদের এডিএইচডি আছে অনেক সময় অ্যাম্ফেটামিন নিয়ে থাকেন, মিথাইলফেনিডেট নিয়ে থাকেন, এগুলোর ডোজ যদি আপনার ঠিক মতো যদি না দেওয়া হয়ে থাকে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এবং এগুলো যদি কন্টিনিউয়াস যদি দেওয়া হয়ে থাকে, একটা বিভিন্ন রিসার্চে এসেছে এগুলো পরবর্তীতে হার্ট ফেলিওরের সমস্যা করতে পারে। তো সুতরাং এই ডোজ গুলো পরবর্তীতে কতটুকু করতে পারে, কিরকম ডোজ দেওয়া হতে পারে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। তো এই ধরনের অন এন্ড অন অনেক কিছু আছে যেগুলি আপনার হার্ট ফেলিওর আপনার ভবিষ্যতে ত্বরান্বিত করতে পারে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে অনেক রোগীদের আপনারা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দেন, সেরকম কিছু ওষুধ আছে, এবং এর বাইরেও আরো কিছু ওষুধ নতুন এসছে যেগুলো আপনারা দেন, আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না। তো সেই ধরনের ওষুধের কি হার্টের উপরে কোনো প্রভাব আছে? আপনি ওষুধের কথা বললেন তো, তাই মনে হলো, কারণ ডায়াবেটিসের রোগীরা তো অনেক ধরনের মুখে খাওয়ার ওষুধও খান। জি জি জি, খুবই বিউটিফুল প্রশ্ন। আপনি যে মেডিসিন গুলোর কথা বলছেন, আপনার SGLT2 এই মেডিসিনটা ইনহিবিটর, যেমন আপনার ফার্সেগা, যেমন আপনার জার্ডিয়ান্স, এই মেডিসিন গুলা প্রথমত আপনার এগুলি দেওয়া হয়েছিল আপনার A1C কমানোর জন্য, কিছুটা ওবেসিটি কমানোর জন্য, ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করার জন্য। কিন্তু পরে দেখা গেল যে যে ডায়াবেটিস যাদের আছে এবং সেই সাথে সাথে হার্ট ফেলিওরও আছে, কিন্তু দেখা গেল যে এই মেডিসিনটি আপনার আপনার ভবিষ্যতে হার্ট ফেলিওর জাতীয় হসপিটালাইজেশন, কার্ডিওভাস্কুলার ডেথ কিন্তু আপনার অনেক রিডিউস করে থাকে। তো সুতরাং এখন হার্ট ফেলিওর যাদের হয়েছে, এই মেডিসিন গুলো দেওয়া হয়ে থাকে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের জন্য দেওয়া হচ্ছে না, তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে যাতে হার্ট ফেলিওর জাতীয় কোনো ধরনের হসপিটালাইজেশন বলেন, ডেথ বলেন, মোর্টালিটি মরবিডিটি কমানোর জন্য এই মেডিসিনটা এখন ফার্স্ট লাইন হিসেবে দেওয়া হচ্ছে। তো এই জন্য অনেক সময় হার্ট ফেলিওর পেশেন্ট যারা, তাদেরকে আমরা জার্ডিয়ান বা ফার্সিকা দিয়ে থাকি, সেটি ব্লাড গ্লুকোজ কমানোর জন্য না, সেটি দেওয়া হয়ে থাকে আপনার হার্ট ফেলিওর ইনডিউস মরবিডিটি এবং মোর্টালিটি কমানোর জন্য। তো আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। তার মানে যে আপনি যেটা বলেন যে ফার্সেকা বা এগুলি, এই ওষুধগুলো হার্টের জন্য ভালো, মানে হার্ট ফেলিওরকে প্রতিরোধ করছে এক ধরনের, মানে ডায়াবেটিসের সুবিধা তো আছেই, পাশাপাশি এটাও করছে। অনেক ধন্যবাদ। খুব মানে এটা অনেকেই প্রশ্ন করেন আমার কাছে, যে কারণে আমার হয়তো এই প্রশ্নটা মনে হলো হঠাৎ করে। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তা আমার মনে হয় আমরা একটু চিকিৎসার দিকে যাই, আমাদের হাতে হয়তো আর কয়েক মিনিট আছে, আমরা চিকিৎসাটা নিয়ে একটা কথা বলি। সভাপতি বুঝতে পারছি, কারণ যেহেতু অনেক রকম এবং সবার একই ধরনের না হার্ট ফেলিয়ার গুলো, এবং একই পর্যায়ের না, মানে আমরা যদি গ্রেডিং করি, তাই না, তো সেক্ষেত্রে তো আসলে চিকিৎসা ভিন্ন হবে। দর্শকরা অনেক সময় হয়তো বুঝতে পারেন না, যে মনে করেন যে হার্ট ফেলিওর তো একটা রোগ, তো এটার চিকিৎসা কেন ভিন্ন রকম হবে? কোনোটারই ভিন্ন রকম হয় না, প্রত্যেক মানুষ আলাদা, তাদের সমস্যা আলাদা, তাদের হয়তো আরো রোগ বালাই থাকে, একই পর্যায়ের রোগ থাকে না, একই গ্রেডের রোগ থাকে না, কাজী চিকিৎসা তো অবশ্যই ভিন্ন ধরনের হবে, এবং চিকিৎসকরা সেটা ভালো বুঝবেন। এই আস্থাটা চিকিৎসকের উপর ছেড়ে দিতে হবে, আস্থা রেখে। তো যাই হোক, আমরা একটু চিকিৎসা নিয়ে শুনতে চাই, আপনি কিভাবে শুরু করবেন করুন। জি, চিকিৎসার ব্যাপারে আমি যেগুলি মেডিকেল চিকিৎসা আছে সেটি আগে আসি। সেগুলো হার্ট যে এই যে আপনার কম্পেনসেট করার জন্য যে অনেক বেশি পাম্প করতে হয়,
এবং হার্ট রেট যে বাড়িয়ে যায়, সেই জন্য এটিকে কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের বিটা ব্লকার ব্যবহার করে থাকি। তারপর আপনার যেহেতু এটিতে আপনার আফটার লোড অনেক বেড়ে যায় হাইপারটেনশনের জন্য, আফটার লোড রিডিউসিং এজেন্ট বিভিন্ন ধরনের ডায়োরেটিক দেওয়া হয়ে থাকে, বিভিন্ন ধরনের এইস ইনহিবিটর দেওয়া হয়ে থাকে, বিভিন্ন ধরনের আর্ব অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার দেওয়া যেতে পারে, কিংবা অ্যালডোস্টেরন ব্লকার, অ্যাপ্লেরিনান কিংবা অ্যালডাকটন, স্পিরোনোল্যাকটন এই ধরনের দেওয়া যেতে পারে, তারপর অ্যাপ্রিনান দেওয়া যেতে পারে। এই ধরনের আমি যে এই যে অন এন্ড অন এগুলো বললাম, আরো নতুন মেডিসিন এসেছে যেমন সেকুবিট্রিল, তারপর প্লাস বালসারটান, সেগুলো আপনার বিএনপি কে কমানোর জন্য সেগুলোর জন্য দেওয়া যেতে পারে। যে জিনিসটা আমি আরেকটা জিনিস বলবো যেগুলো হয়তো আপনারা শুনেননি খুব সম্ভবত, সেটা হচ্ছে যে যখন হার্ট যখন দোনোটি চেম্বার ডাইলেট হয়ে যায়, কোনো মেডিসিনে কাজ করতেছে না, তখন আমরা অনেক সময় বাইভেন্ট্রিকুলার পেসিং, এটাকে আমরা সিআরটি ডিভাইস বলে থাকি, সেটি যাতে সিঙ্ক্রোনাইজ ভাবে যাতে আপনার পাম্প করতে পারে সেটি করা যেতে পারে। আরেকটা জিনিস সদর ভাই আমি না বললে নয়, আরেকটা হচ্ছে ল্যাট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, সেটি হচ্ছে যে খুবই আরেকটা ইনভেসিভ প্রসিজার, যেটি যেহেতু ভেন্ট্রিকলটা পাম্প করতে পারছে না, তখন একটা মেশিন লাগিয়ে দেওয়া হয় ল্যাট ভেন্ট্রিকলের একটা সাইডে, আরেকটা কোথায় পাম্প করতে হবে, এওটাতে, যাতে ব্লাডটা পুরো শরীরে চলে যায়, তাহলে আরেকটা মুখ হবে আপনার এওটাতে। এবং এই এই নলটার এই পাইপটার মাঝখানে একটা ব্যাটারি চালিত আপনার যন্ত্র থাকবে, যেটা বাইরে আপনার শরীরের বাইরে থাকবে, এবং সেটি আপনার এটা নির্দিষ্ট আকারে আপনার এটা প্রোগ্রামিং করা হয়ে থাকে যাতে হার্টটা কন্ট্রাক্ট করতে পারে, যাতে আপনার এটি এই ব্লাডটা আপনার এওটাতে পৌঁছে দেওয়া যায়। তো এগুলো হচ্ছে যে খুবই সিরিয়াস পর্যায়ে গেলে, যখন আপনার মেডিসিনে কাজ করে না, যখন ইনজেকশন ফ্র্যাকশন 25% এর নিচে হয়ে থাকে, যখন আপনার এটি হয়তো কোনো হার্ট ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করতেছেন, কিংবা এইজিং এর জন্য আর হার্ট ট্রান্সপ্লান্ট করা যাবে না, এটি হচ্ছে যে লাস্ট অপশন, কিংবা আপনি রিকভারি পিরিয়ডে আছেন, ডেস্টিনেশন থেরাপিতে আছেন, তখন আপনার এই ল্যাট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস করা যেতে পারে। আর সিআরটি ডিভাইস যেটা বলছি, সেটি হচ্ছে যে আপনার সেখানে পেসারও আছে, সেখানে আপনার শকিং থেরাপিও আছে। মিনস পেসারটা হচ্ছে কি, পেসমেকারটা মানে কি, পেসমেকারটা হচ্ছে যে আপনার হার্ট রেট যদি স্লো হয়ে যায়, আপনাকে শক দিয়ে সেটাকে বেরিয়ে তোলা, সেটা আছে। আর আরেকটা হচ্ছে যে ডিফিব্রিলেটর, যেটা হচ্ছে যে আপনার হার্টে যদি ইরিথমিয়া হয়ে থাকে, যেমন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হয়ে থাকে, তখন সেই অবস্থায় যদি শক দেওয়া যায়, তখন পেশেন্ট বেঁচে যায়। সুতরাং এই মেশিনটার সাথে আপনার এই যে আমি বললাম যে পেসার, হার্ট রেট স্লো হয়ে গেলে বাড়িয়ে দেওয়া, কিংবা অ্যারিথমিয়া হলে শক দেওয়া, এবং এবং দোনো আবার এর সাথে সাথে আবার দোনো ভেন্ট্রিকেলকে আপনার যাতে সিনক্রোনাইজ ভাবে যাতে পাম্পিং করতে পারে, এবং ব্লাডকে যাতে পাম্প করে এওয়াটাতে নিয়ে যেতে পারে, সেটিও করা যেতে পারে। এটি হচ্ছে যে সিআরটি ডিভাইস। এই যে এগুলি বললাম, এগুলো হচ্ছে যে ইনভেসিভ প্রসিজার, ইনক্লুডিং দ্য পরবর্তী পর্যায়ে ট্রান্সপ্লান্ট। আর এমনিতে অনেক মেডিকেল থেরাপি আছে যেগুলো আমরা সচরাচর আউট পেশেন্টে করে থাকি। তো শুরুটা তো আসলে মেডিসিন দিয়ে করা যায়, যদি মানে জি অবশ্যই তেমন তীব্র পর্যায়ে না থাকে, তাই না? জি সেক্ষেত্রে যে মেডিসিন গুলো আপনারা দেন, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখেন যে রোগীর বর্তমানে কি ধরনের সমস্যা আছে, মানে হার্টের কি ধরনের সমস্যা আছে, হাইপারটেনশন আছে কিনা, বা হার্ট অ্যাটাক হয়েছে কিনা, বা স্ট্যান্ড পরানো কিনা, সেই চিকিৎসাগুলোর সাথে সামঞ্জস্য করে আপনারা একটা চিকিৎসা দেন যাতে হার্ট ফেলিওরটা প্রতিরোধ করা যায়। তো ওষুধপত্র দিলে, আমি ডিভাইসের ব্যাপারটা আরেকটু শুনবো। তো এই ওষুধপত্র দেওয়ার পরে মানে এই যে হার্ট পাম্প করার ক্ষমতা কমে যাওয়া, সেটা তো নিশ্চয়ই আমরা আশা করবো যে উন্নতি হবে। সেক্ষেত্রে রোগী মানে কতটুকু ভালো বোধ করেন বা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারেন, সেই হারটা কিরকম, মানে এক্ষেত্রে সফলতা কতটুকু? জি, যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, সিকুবিট্রাল বালসারটান, যেটি খুবই মডার্ন মেডিসিন, এবং এটি যদি দেওয়া হয়ে থাকে, এটি আরম্ভ করার আগে আমরা একটা ইকোকার্ডিওগ্রাম করে থাকি, এবং সময়টাতে 3 মাস পরে আবার ইকোকার্ডিওগ্রাম করে দেখি কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং ইন বিটুইন দিস টাইম সিকুবিট্রাল 24-26 লো ডোজ দিয়ে আরম্ভ করলে, বিআইডি দিনে 2 বার করে, সেটা পরবর্তী যদি পেশেন্ট যদি সিমটোমেটিক না হয়ে থাকে, ব্লাড প্রেশারটা যদি না কমে থাকে, ডিজিনেস লাইটেড যদি ফিল না করে থাকেন, তখন আমরা পরবর্তী স্টেপটা দেওয়া হয়ে থাকে 49-51। তো এইভাবে যতটুকু টলারেট করা যায় এইভাবে করা যায়। এবং এই মেডিসিনটাতে দেখা গেছে যদি ইনজেকশন ফ্র্যাকশন যদি আপনার যদি অনেক বেড়ে যায়, 35% এর উপরে হয়ে যায়, তখন আমরা এই যে আপনাকে যে সিআরটি ডিভাইস বা কিছু বলেছি, এগুলোর দরকার।
হ্যাঁ, তো এই ধরনের অনেক মেডিসিন আছে। একটা মেডিসিন এবং এটার সাথে সাথে আবার যদি ক্রনিক কনজেস্টিভ হার্ট ফেলিউর হয়ে থাকে, বিটা ব্লকার বলেন, তারপর আপনার অন্যান্য আরো মেডিসিন আছে যেমন প্লেরিনান, হ্যাঁ, এই ধরনের আছে, হ্যাঁ, তারপর হুম, হুম, এই ধরনের আছে। এগুলো দিয়ে সবকিছু আপনার এটা ডিপেন্ড করে কার কিরকম হার্ট ফেলিউর এবং কি কারণে হয়েছে না হয়েছে, এগুলো হচ্ছে যে হুম, হুম, হুম। পুরো একটা প্ল্যান করতে হয় যে এই পেশেন্টটাকে কিভাবে আপনার ট্রিট করা হয়। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কাজে ওষুধের বিষয়টা শুনলাম। দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেটা কিভাবে কাজ করে আমরা কিছুটা আলোচনা করলাম এবং কিছু ডিভাইসের কথা উনি বললেন। এবং ডিভাইসের মধ্যে একটা জিনিস হয়তো আপনারা অনেকেই জানেন যে পেসারের কথা বললেন। আহ, আমরা অনেক সময় জানি যে পেসমেকার আসলে অন্য কারণে দেওয়া হয়, যাদের হার্টের রিদমের সমস্যা থাকে বা কন্ডাকশনে ডিফেক্ট থাকে। আমরা জানি যে হার্ট তার নিজের যে ইলেকট্রিক্যাল ইম্পালস সেটা নিজেই তৈরি করতে পারে, সেখানে কোনো কারণে সমস্যা হলে সেটা দিতে হয়। এবং তার ক্ষেত্রে এটাও একটা কারণ যে হার্ট যখন যে দুটো যে চেম্বার, নিচের যে চেম্বার, যে ভেন্ট্রিকল, তাদের মধ্যে যে আহ, একটা দুজনের মধ্যে একটা সমন্বয় থাকে, তারা যখন কন্ট্রাক্ট করে রিল্যাক্স হয়, একটা সমন্বয় থাকে। সেই সমন্বয়হীনতাকে কমানোর জন্য অনেক সময় পেসমেকার দেওয়া হয়। এবং সেক্ষেত্রে আরো আপনি বললেন, আরো কিছু ডিভাইসের কথা বললেন যেগুলো আসলে চেষ্টা করে যে লেফট ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ রক্ত শরীরে যাওয়ার কথা সেটা সরবরাহ নিশ্চিত করার জন্য। অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম, অনেক নতুন নতুন চিকিৎসার কথা শুনলাম। তো ছোট্ট করে যদি বলেন, আমরা অনুষ্ঠান শেষ করব। হার্ট ট্রান্সপ্ল্যান্ট কখন লাগে, মানে মানে সেক্ষেত্রে মানে রোগীর নিশ্চয়ই আর হার্ট কাজ করছে না, সেরকম কি? জি, হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে যে একদম লাস্ট স্টেজ, যখন কোনো জি। আপনার কোনো কিছু কাজ করতেছে না, ইজেকশন ফ্র্যাকশন 25% এর নিচে হুম, হুম, হয়ে হুম, মানে কোনো মেডিসিনই কাজ করছে না, হ্যাঁ, তখন যদি এবং বয়স বা অন্য কিছু সবকিছু যদি ঠিক থেকে থাকে, হুম, তখন হুম, হুম। এই হার্ট ট্রান্সপ্লান্টটা করা হয়ে থাকে। কিন্তু হার্ট ট্রান্সপ্ল্যান্টটা মানে কি, মানে আমি একটু জানতে চাই ছোট্ট করে, বেশি তো আর এখন আলোচনা করা সম্ভব না। মানে এটা কি মানে আর্টিফিশিয়াল হার্ট, নাকি এটা মানে অন্য কোনো কারো, বা সেটা মানুষের, বা মানে বিষয়টা আমি জানতে চাচ্ছি। অনেক সময় আমরা অনেক কিছু শুনি তো, অনেক নিউজে দেখি। তো আপনি একটু ছোট করে যদি বলেন। আর্টিফিশিয়াল বা অন্য ফেক বা এই ধরনের অনেকগুলো ট্রাই করা হচ্ছে এবং হুম, বেশ ইমপ্রুভমেন্ট হচ্ছে, তবে মোটামুটি হার্ট ট্রান্সপ্লান্ট যখন বলে থাকে সেটা হচ্ছে যে মানুষের যেরকম কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে সেরকম হ্যাঁ, হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে। মানে তার মানে হচ্ছে যে মানুষের হার্টই আরেকজন আরেকজনের সাথে জুড়ে দেওয়া হয়। জি, আচ্ছা। তো সেটাই মানে এটাও মানে এটা মানে কিরকম সফলতার হার যদি ট্রান্সপ্ল্যান্ট করা যায়, সবকিছু ঠিক থাকে? না, সফলতার হার খুবই ভালো। তবে জি। আপনাকে অনেক কিছু ফলো করতে হবে। যেমন অর্গান যাতে রিজেকশন না হয়ে থাকে সে হ্যাঁ, ধরনের হ্যাঁ, হ্যাঁ। মেডিসিন অবশ্যই নিতে হবে এবং অন্যান্য যে সমস্ত হুম, হুম, একটা হুম। রেস্ট্রিকটিভ দৈনন্দিন ডেইলি লাইফ এর মধ্যে সেটাই, সেটাই। মানে এটা ট্রান্সপ্ল্যান্টের রোগীরা যেসব নিয়ম কানুন মেনে চলেন, আমার মনে হয় যে এক্ষেত্রে সেই একই রকম, কোন রকম ব্যত্যয় হওয়ার কথা না। একই রকম রেস্ট্রিকশন তাদের ক্ষেত্রে থাকবে এবং ওষুধপত্রের বিষয় থাকবে। তো তবে ঢাকা মজিদ মোর্শেদ। আমি জি, একটু একটু জি লাস্ট বলুন। একটু কিছু বলতে চাই যেগুলি জি বলুন। যাদের হার্ট ফেলিওর হয়েছে। আমি হুম, বলবো যে আপনারা সোডিয়াম মিনস সল্ট হুম, পরিমাণ হুম, আপনারা অবশ্যই কমাতে হবে। এটা 1 গ্রামের নিচে হতে হবে। সেটি একটা জিনিস। তারপর ফ্লুইড রেস্ট্রিকশন। আমরা যেরকম আপনার 15-16 ইউএস কাপে খেয়ে থাকি দৈনন্দিন জীবনে ইন জেনারেল, আপনাদের ক্ষেত্রে হতে হবে 4 থেকে 6 কাপ। সেটির দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা এক্ষেত্রে হার্ট ফেলিওর যাদের, এদের হার্টের মাসলটা একদম পরবর্তীতে উইক হয়ে যায়। মানে মাসল মাস একদম শেষ হয়ে যায়। এইজন্য রেগুলার প্রোটিন যারা আমরা খেয়ে থাকি 0.8 গ্রাম পার কিলোগ্রাম পার ডেইলি, তাদের ক্ষেত্রে আপনার 1.1 থেকে আরো বেশি খেতে হবে। সুতরাং প্রোটিনযুক্ত খাবার আপনাকে বেশি খাবেন। হার্ট ফেলিওর যাদের হয়েছে তাদের অনেক সাবস্টেন্স অ্যাবিউজ হয়ে থাকে, যেমন আপনার স্মোকিং বলেন, কোকেন বলেন, হ্যাঁ, হুম, এই হুম। ধরনের এগুলি থেকে একদম নো নো। তারপর হচ্ছে যে এদের কিন্তু আপনার মুড ডিসঅর্ডার হয়ে থাকে, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো হয়ে থাকে এবং এগুলো কিন্তু এক্সাসারবেট করতে পারে হার্ট ফেলিওরকে। সুতরাং আপনি মেডিসিন দিয়ে হোক, সাইকোথেরাপি দিয়ে হোক, বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে হোক আপনাকে সেটি কন্ট্রোল রাখতে হবে। তারপর আপনার ওয়েটকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণ কোনো রাখতে ধরনের হবে। প্রসেস ফুড রাখা যাবে না। এছাড়া আপনার স্লিপে যাতে কোনো ধরনের ডিস্টারবেন্স না হয়ে থাকে, যেমন হুম, হুম, হুম। নিয়ে হলে সিপ্যাপ বা বাইপ্যাপ যেটাই দরকার হয় সেটা জি। আপনাকে করতে হবে। এবং লাস্টে বলবো এক্সারসাইজটা, এক্সারসাইজ আপনার সম্পূর্ণ, আপনি যদি আপনি শুধুমাত্র হাঁটাহুটি করেন সেটাও হুম, আপনার হুম। জন্য ভালো হবে। যে কোনো এক্সারসাইজ ভালো, তবে আপনি টলারেট অবস্থায় করতে হবে। তবে হাঁটাহাঁটি আপনার ন্যূনতম আপনি এক্সারসাইজ করতে পারেন। জি, জি, এবং আপনি যেটা শুরুতেই বলেছেন যে লবণ কম, একই সাথে
মানে ফ্লুইড ইনটেকও কমাতে হবে। জি, মানে পানির পরিমাণও নির্দিষ্ট রাখতে হবে, খুব বেশি খাওয়া যাবে না। তো ডাক্তার মজিদ মোর্শেদ, অনেক ধন্যবাদ। আমরা হার্ট ফেলিউর সম্পর্কে অনেক কিছু জানলাম এবং আমার মনে হয় যে নিশ্চয়ই আমাদের দর্শকরাও কিছুটা হলে উপকৃত হবেন এবং তাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়বে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি হার্ট ফেলিউরের মতো এরকম একটা জটিল বিষয় নিয়ে আজকের অতিথির সঙ্গে আলোচনা করে কিছুটা তথ্য আপনাদেরকে দেওয়ার একটা প্রয়াস আমরা করেছি আজকে। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাজে লাগবে এবং আমাদের এই অনুষ্ঠানটি, একটা কথা বলে রাখি, যারা সরাসরি দেখছেন তো ভালো, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু ইউটিউবেও রেকর্ডকৃত অবস্থায় থাকে, আপনারা যে কোনো সময় সেখানেও দেখে নিতে পারেন। টিভিএন 24 দিয়ে সার্চ দিলেই আপনারা আমাদের এই অনুষ্ঠান টিভিএন ওয়েলনেস যদি সার্চ দেন তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানটি পেয়ে যাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আবারও। আমরা আশা করি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা আপনাদেরকে পাবো। আপনারা টিভিএন 24 এর সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।